আসলে নীলা, তোমাদের বাড়িতে এরা সার্চ করবে। আমাদের কাছে ইনফরমেশন আছে তোমরা বাবার অবৈধ টাকা বাড়িতে আছে। নিলয় ভাইয়া, তোমার মাথা ঠিক আছে? কি বলছো এসব? আরে বাবা, আমার মাথা ঠিকই আছে। তোমাদের বাড়িতে সব টাকা পয়সা সোনাদানা সব কোথায় আছে সেটাও ইনকাম ট্যাক্সের অফিসার রাজ জানে। রাজ মানে? এই মিশনটা যার হাতে পড়েছে তার নাম রাজ। ও, তো স্যার আমাকে এখন কি করতে হবে? আমি তাদের থেকে সব কিছু জেনেছি। ওকে ধরতে হলে তোমাকে মাঠে নামতে হবে। তুমি ছাড়া এই কালো টাকা কেউ বের করতে পারবে না। তা স্যার, আপনি আমাকে কতদিনের শাস্তি দিতে ঢাকায় পাঠাচ্ছেন? কতদিনে কেসের সমাধান করবে সেটা তুমি জানো, তবে এইবার তোমাকে ভিন্ন রূপে ঢাকায় যেতে হবে। মানে কি? আমি কিন্তু আপনার কথা বুঝতে পারলাম না। এইবার তুমি রহমানের বাড়িতে ছদ্মবেশী হয়ে যাবে। তার বাড়িতে আমি কিভাবে ছদ্মবেশী থাকবো? সেটাও আমি ভেবে রেখেছি। তুমি ওই বাড়িতে কাজের লোক হয়ে ঢুকবে। যত কষ্টই হোক না কেন, মিশন শেষ করেই তোমাকে বাড়ি ফিরতে হবে। যত সাহায্য লাগে ওখানকার পুলিশ তোমাকে দেবে। আমি যাব, তবে আমার একটা শর্ত আছে। হ্যাঁ বলো, তোমার কি শর্ত? আমার আব্বু তো আপনাকে চেনে, তবে আমি যে ইনকাম ট্যাক্স অফিসার সেটা জানে না। তাই আপনি বাবাকে বোঝাবেন আমি আপনার ব্যক্তিগত কাজে ঢাকা যাচ্ছি 2 মাসের জন্য। ও, আমি তো ভয় পেয়ে গেছিলাম। না জানি কি শর্ত দিয়ে বসো। আমি তোমার বাবাকে বলবো নি, সে মানা করতে পারবে না। কেননা তোমার বাবা আর নিজাম ভাই আমাকে খুব ভালো করেই চেনে। আপনি আমার বাবাকে মানাতে পারলে আমার কোনো সমস্যা নেই, কেননা আমারও নিজেরও ঢাকায় কিছু বোঝাপড়া আছে। ঠিক আছে, তুমি তাহলে সব কিছু গুছিয়ে আগামীকাল ফ্লাইটে ঢাকায় চলে যাও। আমি বাকি সব দেখতেছি। ওকে স্যার, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। রাজ সালাম দিয়ে অফিস থেকে চলে আসে। বাড়িতে এসেই সব কিছু গোছাতে শুরু করে, যেটা দেখে ওর মা বলে, রাজের আপু, তোমার ছেলে পাগল টাগল হলো না তো? এভাবে কাপড় গুছাচ্ছে কেন? ওকে শফিক স্যার তার কাজের জন্য ঢাকায় পাঠাচ্ছে, সেখানে 2 মাস থাকতে হবে। কিন্তু তার ব্যক্তিগত কাজে আমার ছেলে কেন যাবে, তাও আবার 2 মাসের জন্য? আরে বাবা, সে নাকি রাজকে একটা প্রশিক্ষণে পাঠাচ্ছে, ফিরলেই ভালো একটা চাকরি হবে। ও, তাহলে তো যেতেই হবে। ছেলের ভালো কিছু হলে আমাদেরই তো ভালো। আম্মু, আব্বু, আমি চলে গেলে তোর নিজের যত্ন নেবে তো নাকি? সে তোকে ভাবতে হবে না, তুই ঢাকায় যা। তোর ভালো একটা চাকরি হলে আল্লাহ বাঁচায়। তোমার তো ছেলের প্রতি কোনো টান নাই, দূরে ঠেলে দিচ্ছ তাড়াতাড়ি। টান আছারে বাবা, মাতৃত্বের টান ভোলা বড় মুশকিল। রাজ কাপড় গুছিয়ে নেয়। পরের দিন দুপুরে রাজ ওর বাবা মায়ের থেকে বিদায় নিয়ে রকিকে সাথে নিয়ে এয়ারপোর্টে চলে আসে। দুজনে বিমানে বসে। তুই আমার একমাত্র বন্ধু, যে কিনা নিজের টাকায় আমাকে বিমানে উঠালি। আরে তোমাকে স্যার আমি ঢাকায় কি করে থাকবো? আর তাছাড়া তুই নিধির সাথেও দেখা করতে পারবি। দোস্ত, তোর কপাল অনেক ভালো, যে কিনা অন্য টাকায় বিমানে ঘুরতে পারিস। তোর কপালে মনে হয় খারাপ। ঠিক তা না তো দোস্ত, ঢাকায় আমরা কেন যাচ্ছি? সে সময় হলে জানতে পারবি। তবে ঢাকায় তোর কাজ শুধু বাসায় বসে আমার জন্য রান্না করা। সেটা আমি তোর জন্য করতে পারি। হাজার হলো তুই আমার প্রেমটা করিয়ে দিয়েছিস। এভাবে কথা বলতে থাকে। দীর্ঘ 1 ঘন্টা আকাশে জার্নি করার পরে ঢাকায় চলে আসে। রকি আর রাজ একটা ট্যাক্সি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় জ্যামের কারণে অনেকটা সময় আটকে থাকে। রাজ দূরে তাকাতেই একজোড়া কাজল কালো চোখ দেখতে পায়, যে চোখের মায়ে রাজ যেন বারবার হারিয়ে যাচ্ছে। রাজ মেয়েটার মুখ ভালো করে দেখার আগেই জ্যাম ছুটে যায়, আর গাড়িটাও চোখের আড়ালে চলে যায়। কি আর করার, রাজ বাসায় এসে সবকিছু রেখে রকিকে বলে, দোস্ত, শুধু সব কিছু গুছিয়ে রাখ, আমি একটু বাইরে থেকে কাজটা সেরে আসি। ঠিক আছে, তবে দোস্ত আমি এই শহরে নতুন, তুই বাইরে দেরি করিস না, তাড়াতাড়ি আসিস। ভয় পেতে হবে না, তোকে কেউ ধরে নিয়ে যাবে না। তুই থাকতে কে আর আমাকে ধরার সাহস করবে? আচ্ছা তুই থাক, আমি ঘুরে আসি, আর আসার সময় খাবার নিয়ে আসবো নি। রাজ উপরের কথাগুলো বলে বাইরে চলে যায়। এদিকে রকি রাজ বাইরে যাওয়ার সাথে সাথেই কাজ বাদ দিয়ে নিধির সাথে প্রেমালাপে মগ্ন হয়ে পড়ে। দেখেছো জানো, তোমার ভালোবাসার টানে আমি কক্সবাজার থেকে ঢাকায় চলে আসলাম।
তুমি তোমার বন্ধুর সাথে কাজে এসেছো, আমার জন্য তোরাই এসেছো? যে কারণে হোক না কেন চলে তো এসেছি। এখন আমার বাকিটার চাঁদ মুখটা কখন দেখবো বলো? মাত্র এসেছো, একটু রেস্ট করো, তারপর না হয় দেখি কবে দেখা দেওয়া যায়। বুঝেছি, আমার প্রতি তোমার ভালোবাসা আগের মতো নেই, তাই কাছে আসা সত্ত্বেও দেখা করতে চাচ্ছ না। আরে না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আসলে এখন আমার সমস্যা হবে তোমার সাথে দেখা করলে। তুমি কি চাও তোমার সাথে দেখা করে সবার কাছে খারাপ হয়ে যাই? না, আমি এটা চাই না। যেদিন তোমার সময় হয় সেদিন দেখা করিও, আমার কোনো সমস্যা নেই। আমার পাগলটা বুঝি রাগ করলো? না, রাগের কি আছে, তোমার সমস্যা থাকতেই পারে, তাই বলে আমি রেগে যাব এটা কেমন কথা? আচ্ছা, আমি তোমার সাথে পরে কথা বলি, তুমি বরং রাজ ভাইয়ের দিয়ে যাওয়া কাজ করে শেষ করো। কি ব্যাপার, রাজ আমাকে কাজ দিয়ে গেছে সেটা তুমি কি করে জানলে? জিনিসে আমাকে সব বলে দিয়ে গেছে, তুমি কাজে ফাঁকি দিয়ে আমার সাথে কথা বলতেছো। তোমার সাথে কি জিন আছে? ওরে বাবা, আমারে খাইছে রে। আরে পাগল, আমি তোমার সাথে মজা করলাম। তোমরা তো এই শহরে আজকে এসেছো, সব কিছু গুছিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে না? এটাও ঠিক কথা। আচ্ছা, পরে কথা হবে, আমি কাজটা করি, না হলে রাজ এসে আমার পিঠে ছালা বান্ধিবে। ভিতর ডিম একটা। আচ্ছা সোনা, ঠিক আছে, রাখো। রকি আরো কিছু কথা বলে ফোন কেটে দেয়। এদিকে রাজ থানায় গিয়ে পুলিশের থেকে সব খবরাখবর নিয়ে আসে, আর পুলিশকে বলে আসে ওর সম্পর্কে কেউ যেন কিচ্ছু না জানে। রাজ খাবার কেনার জন্য রেস্টুরেন্টে ঢুকতে নিলেই একটা মেয়ের সাথে ধাক্কা খায়। মেয়েটা ধাক্কা সামলাতে না পেরে পড়ে যেতে নিলে রাজ ধরে ফেলে। রাজ মেয়েটার চোখের দিকে তাকিয়ে আছে, মেয়েটা ছাড়তে বলছে, সেদিকে কোনো হুঁশি নেই রাজের। নীলা রাজের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রাজের গালে থাপ্পড় দিয়ে পড়ে। এই, তোর কি বাড়িতে মা বোন নাই? মেয়ে দেখলেই গায়ে পড়তে ইচ্ছে হয়? বাড়িতে বোন তো নেই, তবে মা আছে, আর আমার মা আমাকে ভালো করে শিখিয়েছে মেয়েদের কি করে সম্মান করতে হয়। যদি আন্টি তোকে মেয়েদের কিভাবে সম্মান করতে হয় সেটা শিখিয়ে থাকে, তাহলে আমার গায়ে পড়লি কেন? আমার কি দোষ? আপনিই তো অন্যদিকে চেয়ে বাইরে আসতে নিছিলেন, আমার সাথে ধাক্কা লেগে পড়ে যাচ্ছিলেন, তাই আমি ধরেই ফেলেছি। আমি না হয় দেখিনি, তুই তো দেখেছিস, তাহলে ধাক্কা কি করে লাগলো? দেখেছি বলেই মাটিতে পড়ে যান না। আপনার শরীরের যে অবস্থা দেখে মনে হচ্ছে কতদিন হলো না খাওয়া। কি, তোর এত বড় সাহস আমার স্বাস্থ্য নিয়ে কথা বলিস? তোকে তো আজকে মেরেই ফেলবো। নীলা উপরের কথাগুলো বলে রাজের গলা চেপে ধরে। সেটা দেখে ওর বান্ধবীরা ওকে ছাড়িয়ে নেয়। নীলা যাওয়ার সময় বলে, আমার বান্ধবীদের কারণে তুই আজকে বেঁচে গেলি। আগে বাসায় গিয়ে ভালো মন্দ খেয়ে শরীরের শক্তি বাড়ান, নাহলে আমার সাথে লাগতে আসা বোকামি ছাড়া কিছুই হয় না। আবার তুই আমার হাতে পড়িস, তখন দেখাবো এই নীলা চৌধুরী কি জিনিস। নীলা উপরের কথাগুলো বলে সেখান থেকে হন হন করে চলে যায়। এদিকে রাজ নীলা নামটা শুনে বেশ অবাক নয়নে নীলার যাবার দিকে তাকিয়ে থাকে। তবে এটা ভেবে নিজেকে সান্ত্বনা দেয়, নীলা অন্য কেউ হতে পারে, এই শহরে নীলা তো একটা না। রাজ খাবার নিয়ে বাসায় চলে আসে। এত সময়ে রকি সবকিছু গুছিয়ে নিয়েছে। বা দোস্ত, তুই তো কাজের মানুষ হয়ে গেছিস, আমি আসার আগেই সব গুছিয়ে নিয়েছিস। করে ফেললাম, না করলে তো তুই আবার রেগে বসে থাকবি। করেছিস, ভালো হয়েছে। এখন শোন, তুই কাল থেকে এই ঠিকানায় গিয়ে দেখা করবি। আমি তোর সাথে এসেছি 2 মাস আরামে খাওয়ার জন্য, আর তুই বলছিস অফিসে দেখা করতে? আরে বেটা, চাকরি না করলে নিধির বাবা কি তোর সাথে নিধিকে বিয়ে দেবে? হ্যাঁ, ভাত খাও, মাছ খাওয়ার এটা বোঝো না? সেটাও তো ঠিক, নিধিকে আপন করে পেতে হলে চাকরিও তো করতে হবে। তবে দোস্ত, আমাকে ইন্টারভিউ দিলে কিছুই কিন্তু পারবো না। সেই ব্যবস্থা আমি করে রেখেছি, তোকে শুধু নামটা ছাড়া কিছুই জিজ্ঞেস করবি না। তুই আমার একমাত্র দোস্ত, যে আমার সকল কষ্ট বুঝিস। হয়েছে, আর পাওনা দিয়ে আয় খাবার খেয়ে নেই। তারপর ওরা খাবার খেয়ে নেয়। রাজ বিকেলে ছাদে বসে ওর মায়ের সাথে ফোনে কথা বলে। আম্মু, তুমি কোনো চিন্তা করিও না তো, আমি এখন তোমার সেই ছোট্ট খোকা নেই যে হারিয়ে যাব। তুই বড় হয়েছিস দেখেই তো আমার চিন্তা বেড়ে গেছে। দেখো মা, তোমাকে চিন্তা করতে দেখলে আমার একদম ভালো লাগে না। ডাক্তার বলছে না, বেশি চিন্তা করলে তোমার শরীর খারাপ করবে।
বাবারে চিন্তা তো করতেই চাই না। সন্তান দূরে থাকলে পিতামাতার মনে এমনিতেই চিন্তা বাসা বাঁধে। আব্বু কোথায়, বাসায় ফেরেনি এখনো? ধারে বাজান, তোর আব্বু তো আরো পরে আসবে। আচ্ছা আম্মু, আমি তাহলে ফোন রাখি, তোমাদের সাথে পরে কথা বলবো নি। অচেনা শহরে একটু সাবধানে থাকিস বাজান। আম্মু, এই শহরটা আমার কাছে অচেনা নাকি চেনা সেটা তুমি ভালো করেই জানো। জানি বলেই তো এত চিন্তা হচ্ছে বাজান। তোর কাছে আমার একটাই চাওয়া, তুই ওইদিকে যেন না যাস। আম্মু, তোমার কি মনে হয় আমি আমার ছোট্টকালের ভালোবাসাকে ভুলে যাব? কখনোই না। আমি নীলাকে আমার করে নেব, সাথে ওই চৌধুরীর অহংকারকে মাটির সাথে মিশিয়ে ছাড়বো। তুই কি তাহলে ওই জন্যই আমাদের মিথ্যে বলে ঢাকায় গিয়েছিস? সে তোমরা যা মনে করো, তবে আমি তোমাদের অপমানের বদলা নিয়েই ছাড়বো, পাই পাই করে। তোর আব্বু আসুক, আমি আজকেই তাকে বলবো তোকে ফিরিয়ে আনতে। আম্মু প্লিজ, চিন্তা করা বাদ দাও। আমি চিন্তা করতে চাই না, তুই তো চিন্তার মাঝে ডুবিয়ে দিস। আচ্ছা আম্মু, রাখি, পরে কথা বলবো। রাজ উপরে কথাগুলো বলে ফোন রেখে দেয়। এইদিকে নীলা বাসায় গিয়ে একা একাই রাগ ঝাড়তে থাকে, যেটা দেখে ওর আম্মু বলে, কে রে নীলা, তোর আবার কি হলো? এইভাবে একা একা কথা বলছিস? জিন ভূত আচর টাচর করলো নাকি? জিন ভূতের থেকেও খারাপ, একটা বজ্জাত ছেলে আমার সাথে পাঙ্গা নিয়েছে। কি হতো একটু খুলে বলতো। নীলা তখন ওর মাকে সবকিছু খুলে বলে। রাশিদা বেগম সব শুনে হাসতে হাসতে মেয়েকে বলে, বাই মিস্টেক ছেলেটার সাথে তোর না ধাক্কায় লেগে গেছে, তাতে এমন কি করার আছে? তুমি বলছো এমন করার কি আছে? আমার সাথে ধাক্কা লাগার জন্য যদি সরি বলতো তাও ভেবে দেখতাম ক্ষমা করবো কিনা, কিন্তু ও সরি তো বলেইনি, বরং আমাকে বলে কিনা আমি 7 দিন হলো না খেয়ে আছি, শরীরে শক্তি নেই, ফু দিলেই উড়ে যাব। ঠিকই তো বলেছে, তোর শরীরের যে অবস্থা, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, লোকে তো এসবই বলবে। বুঝেছি, তুমিও ওই ফাজিল ছেলেটার দলে। আচ্ছা, রাগ করে না থেকে যা শ্রমে গিয়ে ঠান্ডা পানি দিয়ে সময় নিয়ে গোসল কর, তাহলে তোর সব রাগ কমে যাবে। যাচ্ছি। ওই ছেলেকে তো আমি দেখে নেব, এই নীলা চৌধুরীর সাথে লাগতে আসার মজা হাড়ে হাড়ে বোঝাবো। আচ্ছা বুঝাইস, তবে নীলামা, ডক্টর এত রাগ থাকতে নেই। আমার রাগ কমই আছে, তুমি বুঝতে পারো না। নীলা উপরের কথাগুলো বলে রুমে চলে যায়। হাত ব্যাগটা রেখেই ওয়াশরুমে গিয়ে ঠান্ডা পানি ছেড়ে লম্বা সময় গোসল করে বেরিয়ে আসে। রেডি হয়ে রাজের ফটোটা হাতে নিয়ে বলে, তুমি কোথায় আছো? হ্যাঁ, তোমার জানকে সবাই কথা শোনায়, তুমি দেখবে না? তুমি জানো তোমার চেষ্টায় আমার ঘুম আসে না, ফিরে আসো না আমার কাছে। নীলা ফটোর সাথে কথা বলতে থাকে। এদিকে রকি আর রাজ রাতে শুয়ে আছে। এমন সময় রকির ফোনে নিধি কল দেয়, যেটা দেখে রাজ বলে, দেখ রকি, আমি এখন ঘুমাবো, তুই যদি এভাবে শুয়ে প্রেমের আলাপ করিস একটা লাথি দেবো। আরে একটু কথা বলি, তুই ঘুমা না। তুই বাইরে গিয়ে মন ভরে কথা বল, আমার কোনো সমস্যা নেই, তবে আমার কানে তোর কথার সাউন্ড যদি আসছে রে মামা, তোর কিন্তু খবর আছে। যাচ্ছি, নিজে প্রেম করবে না, আবার অন্য কেউ করলে চলবে। আর আমি কথা বলতে দিবি না, তাহলে প্রেম করিয়ে দিলি কেন? প্রেম করিয়েছি তোর অভিশপ্ত জীবন থেকে সিঙ্গেল শব্দটা তাড়ানোর জন্য। দোস্ত, শীতের রাত, বাইরে কি ঠান্ডা, একটু কম্বলের নিচে গিয়ে কথা বলি না। তুই বাইরে যাবি না, আমি নিধিকে ফোন দিয়ে প্যাঁচ লাগামু, কোনটা চাস? না থাক, আমি বাইরে যাচ্ছি। তুই যে মাল মামা, আমার প্রেম ভাঙতে বেশি সময় লাগবে না। রকি উপরের কথাগুলো বলে বাইরে চলে যায়। রাতের 1টা পর্যন্ত কথা বলে। এই শীতের মাঝে বাইরে দাঁড়িয়ে থেকেও যেন শরীরে কোনো শীতের প্রকোপ পড়ছে না। ফোন কেটে রুমে এসে শুয়ে পড়ে। রকি শরীর এত পরিমাণ ঠান্ডা যে রাজের শরীরে স্পর্শ লাগতে রাজ লাফ দিয়ে উঠে আর বলে, এই হারামি, তুই এত রাতে বরফের ভেতর থেকে এসেছিস? হ্যাঁ হ্যাঁ, আরও আমার বাইরে পাঠা কথা বলতে। বাপরে বাপ, মানুষ এই শীতের রাইতে বাইরে যেতে ভয় পায়, আর তুই রাতে 1টা পর্যন্ত বাইরে গিয়ে কথা বললি, তা আবার খালি শরীরে। মামা, তোকে দিয়েই হবে, তুই আগামী দিনের ভবিষ্যৎ। কি করবো বল, নিধির সাথে কথা বলায় বুঝতেই পারিনি আমার শরীরে গেঞ্জি নেই। মনটাই চায় তোকে আমার কম্বলের নিচে না নেই, শুধু বন্ধু বলে নিলাম। এই না হলে বন্ধু।
এভাবে ওরা কথা বলে ঘুমিয়ে পড়ে। সকালে দুজনে বাইরে গিয়ে নাস্তা করে নেয়। রাজ রকিকে অফিসে পাঠিয়ে নিজেও বড় বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বেশ কিছু পথ আসার পরেই বড় বাড়ি দেখতে পায়। চিরচেনা বাড়িটা চিনতে একদম ভুল হলো না রাজের। রাজ সিকিউরিটির সাথে কথা বলে ভেতরে প্রবেশ করে। রাজকে এভাবে সবকিছুর দিকে তাকাতে দেখে রহমান সাহেব জিজ্ঞেস করে, এই ছেলে তুমি কে, আর আমার বাড়িতে ঢুকে এভাবে কি দেখছো? আর আমি দেখছি তোকে কি করে 5 তলা থেকে নিচতলায় নামানো যায়। আসলে আমি এখানে একটা কাজের জন্য এসেছি। তুমি এখানে আবার কিসের কাজ করবে? আমাকে বাড়ির যে কোনো কাজ করতে দেন না কেন, আমি সব কাজই করতে পারি। বাহ, তাহলে তো ভালোই। আমার বাড়িতে একটা কাজের ছেলে লাগে, তুমি কাজ করতে চাইলে করতে পারো। সাহেব, আপনি আমাকে শুধু বাড়িতেই না বরং হাটে বাজারের কাজও করতে পারবেন, আমি সব কাজেই পারদর্শী। আমি আবার কারো মুখের চাপা করাই বিশ্বাস করি না। আমাকে বিশ্বাস করতে হলে সেটা কাজ করে দেখাতে হবে। তা তোমার নাম কি? আমার নাম, এখন যদি রাজ বলি তবে তো এই হালায় প্যাঁচ লাগাই, তার চেয়ে বরং অন্য নাম বলে চালিয়ে। জি সাহেব, আমার নাম হলো গিয়ে খলিল। আচ্ছা খলিল, তুমি তাহলে বাড়ির ভেতরে যাও, তোমার ম্যাডাম সব বুঝিয়ে দেবেনি কি কাজ করতে হবে। তো একটা কথা, আমি তোমাকে প্রতি মাসে 8,000 টাকা মাইনে, কিছু কাপড় চোপড় আর 2 বেলা খাওয়া দিব, এর বেশি পারবো না। সবকিছু বুঝলাম, তবে একটা বিষয় আমার মাথায় ঢুকলো না, আপনি আমাকে 2 বেলা খাবার দেবেন কেন? কারণ সকালের খাবার তুমি বাজার করতে গিয়ে বাইরে থেকে খেয়ে আসবে নিজের টাকায়, আমি শুধু দুপুরে আর রাতের খাবার দিব। হয় রে শালা কিপটা, এত এত কালো টাকার পাহাড় করছে আর কাজের লোককে খাবার খাওয়াতে ভয় পায়। সমস্যা নেই সাহেব, আমি তাও কাজ করবো, আমার কাজের ভীষণ দরকার। ঠিক আছে, এই রহিম, খলিলকে নিয়ে তোর ম্যাডামের কাছে যেত, ও আজ থেকে তোর সাথে কাজ করবে। রহিমা রহমান সাহেবের কথা শুনে দৌড়ে চলে আসে আর কাছে এসে বলে, জি সাহেব বলেন। ওকে তোর ম্যাডামের কাছে নিয়ে যা। ঠিক আছে সাহেব। এই খলিল, চলো আমার সাথে। আচ্ছা চাচা চলেন। তারপর রহিম রাজকে সাথে নিয়ে বাড়ির ভেতরে যায়। রাজ সবকিছু ঘুরে ঘুরে দেখছে। এমন সময় রাশিদা বেগম এসে বলে, কি রে রহিম, তোর সাথের এই ছেলেটাকে, ওকে তো আগে কখনো দেখিনি। ম্যাডাম, এই ছেলের নাম খলিল, সাহেব কাজের লোক হিসাবে রেখেছে। আইজকা থাইকা ও আমাদের বাসায় কাজ করবা। ও ভালোই হলো। তা এই ছেলে, তুমি বাড়ির কাজ করতে পারো তো? দেখে মনে হচ্ছে শিক্ষিত ঘরের সন্তান। রাজ রাশিদা বেগমের কথা শুনে কান্না ভরা কণ্ঠে বলে, ম্যাডাম কি আর কব দুঃখের কথা, আমি স্কুলের বারান্দায় কখনো যাইনি, কিন্তু এই পর্যন্ত যত বাড়িতে কাজ করেছি সবাই আমাকে দেখেই বলেছে আমি নাকি শিক্ষিত ঘরের ছেলে। ও, তার মানে তুমি একদমই কলম, মানে লেখাপড়া জানো না? না ম্যাডাম, আমি লেখাপড়া জানি না, শুধু নিজের নামটা লিখতে পারি, অনেক কষ্টে এক ম্যাডাম শিখিয়েছিল। ভালো, এবার তাহলে যাও, গিয়ে রান্নাবান্নার কাজ করো। ঠিক আছে। তা ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করলে মন খারাপ করবে না তো আবার? না, বলো কি জানতে চাও। নতুন হিসেবে তোমার সবকিছু জানার অধিকার আছে। এই যে এত বড় বাড়িতেই আমি শুধু এই কয়েকজন মানুষকেই দেখছি, এই বাড়িতে কি আর কোনো মানুষ নেই? না, খুব বেশি লোক নেই। তবে আমার একটা মাত্র মেয়ে আছে শুধু, ও অনেক রাগী, ওর সাথে ভালো ব্যবহার করো, না হলে গালের নকশা বদলাই দিবে। ওর কথার আগে হাত চলে। ওরে বাপরে ম্যাডাম, আপনার কথা শুনেই তো আমার কলিজা শুকিয়ে গেল। না ম্যাডাম, আমি এখানে কাজ করব না, আমার এত সুন্দর নরম তুলতুলে গালটা নষ্ট করতে চাই না। আরে পাগল, কিছু হবে না, তুমি চিন্তামুক্ত হয়ে কাজ করতে পারো। আচ্ছা ম্যাডাম, আমি তাহলে কাজ করি। পাগল একটা, এমন আলাফোলা ছেলেই তো খুঁজছিলাম কাজের লোক হিসাবে। এদিকে রাজ কাজ করছে আর রহিমের সাথে কথা বলছে বাড়ির সবার বিষয়ে। আচ্ছা রহিম চাচা, আপনি এই বাড়িতে কত বছর হলো কাজ করেন? আমি এই বাড়িতে 5 বছর হলো কাজ করি। ও আচ্ছা, তা ম্যাডাম যে বললো তার মেয়ে অনেক রাগী, সবার সাথেই কি খারাপ ব্যবহার করে? আরে না, নীলা মামুনি অনেক ভালো, সে তো ডাক্তারি পড়তেছে, শুধু রাগ উঠলে খবর খারাপ করে ছাড়ে। তার মানে নীলা আমার মন রাখার জন্য ডাক্তারি পড়তেছে? ইস, আমার জানটাকে কখন যে দেখবো, আর তো ধৈর্য মানছে না। তার নাম নীলা? দেখতে একদম পরীর নাহাল। তুই আবার নীলার মামুনির দিকে তাকাইস না, বড় সাহেব চোখ তুলে নিবে। আরে চাচা না, আমি তার দিকে তাকিয়ে কি করব, সে নিজেই আমাকে দেখবে। কিছু কি বললি? আরে না চাচা, কাজ শেষ করেন, সবাই আবার নাস্তার জন্য মরিয়া হয়ে উঠবে। এভাবে কথা বলে ওরা কাজ করতে থাকে। কিছু সময় পরে খাবার টেবিলে খাবার সাজিয়ে রাখে।
রাশিদা বেগম ও রহমান সাহেব খাবার খেতে বসে নীলাকে ডাকে। মানিলা, নাস্তা করবি? আশেক। আসছি বাবা, আমি একটু রেডি হচ্ছি। আচ্ছা মা, রেডি হয়ে আশেক। এদিকে রাজ শুধু সিঁড়ির দিকেই তাকিয়ে আছে, কখন সেই চিরচেনা মুখটা দেখতে পাবে। আর যেন রাজের অপেক্ষা করতেই ইচ্ছে করছে না। রাজকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে রাশিদা বেগম জিজ্ঞেস করে, কি রে খলিল, তুই ওইদিকে তাকে কি দেখছিস অমন হাঁ করে? ও ম্যাডাম, আসলে ওই ঝাড়বাতিটা দেখতে খুব সুন্দর লাগছে, তাই আমি মন ভরে দেখছি ওইটা। ভালো দেখাবে না কেন? ওটাই তোর স্যার ইতালি থেকে স্পেশাল ভাবে নিয়ে এসেছে। এই যে রুমের সবকিছুই প্রায় বাহির দেশ থেকে আনিয়ে আনা, আমরা দেশি কিছু ব্যবহার করি না। ও ম্যাডাম, আপনার মনে হয় এই শহরের মাঝে বেশি ধনী, তাই না? বলতে গেলে আমাদের ওপর আর কোনো ধনী বা ব্যক্তি শহরে নেই। খলিল, তুই খাস কাজ করে, এইসব জেনে তোর কি লাভ? আসলে স্যার, আমার ছোট্টবেলা থেকেই খুব ইচ্ছে আমি দেশের নাম করা ধনী মানুষের বাসায় কাজ করব, তাই সব বাসায় গিয়ে এটা আগেই শুনি। ও আচ্ছা, তোর আশাটা বড় অদ্ভুত। তুই ঠিক বাড়িতে এসেছিস। এদেশের নাম করা ধনী রহমান চৌধুরী তোর সামনেই বসে আছে। সামনেই বসে থাকবি, তবে পিছনের ডান্ডার বাড়ি আমি দেবো। সারা 10 জনের হক মেনে একাই খাও। কিরে, এভাবে কি ভাবছিস? না মানে আমি কল্পনা করতেছি, আমি এত বড় বাড়িতে একটা কাজ করি, সেটা কি চারডেখানি কথা? রাজ কথা বলতে বলতে বড় সাহেব রাজকে থামতে বলে। এই খলিল, চুপ কর, আমার মেয়ে আসতেছে, ওর সামনে মাথা নত করে রাখবি। বড় সাহেবের কথা শুনে রাজ সিঁড়ির দিকে তাকিয়ে হা হয়ে যায়, কেননা এই মেয়ে তো কালকে সেই রেস্টুরেন্টে ধাক্কা লাগা মেয়েটা। রাজ তো ভয়ে চুপসে গেছে, না জানি এখন কি হয়। এদিকে নীলার চোখ রাজের উপরে পড়তেই রাগে লাল হয়ে যায়। নীলা রাজকে দেখে একটু চিনতে ভুল করেনি। নীলা সোজা রাজের কলার ধরে রাগে কণ্ঠে বলে, তোর এত বড় সাহস, তুই সোজা আমার বাড়িতে চলে এসেছিস? এদিকে নীলার বলা কোনো কথাই ঢুকছে না রাজের কানে, কেননা রাজ অবাক নয়নে নীলার দিকে চেয়ে আছে। রাজ কিছু বলছে না দেখে নীলা আবারও বলে, কিরে হনুমানের বাচ্চা, এভাবে তাকিয়ে আছিস, কথা বলছিস না কেন? আমাকে দেখেই কথা বন্ধ হয়ে গেছে? কিরে মা, তুই এভাবে ওর কলার ধরে আছিস কেন? ও কালকে রেস্টুরেন্টে আমার সাথে বাজে ব্যবহার করেছে, ওকে তো আমি মেরেই ফেলবো। বলে কিনা আমি ফু দিলে উড়ে যাব। সে অবশ্য খারাপ বলেনি, এমনিতেই তোর যে স্বাস্থ্য, ফু দিলে উড়ে যেতেও পারিস। বাবা, তুমিও এই ফাজিল ছেলেটার কথায় মত পোষণ করলে? আচ্ছা মা, তুই ওকে আগে ছাড়, আমি দেখছি বিষয়টা। ঠিক আছে, সেটা না হয় ছাড়লাম। তুমি এটা বলো, ও আমাদের বাড়ি কি করে? ওকে তো তোর আব্বু মানে আমাদের বাসায় কাজের লোক হিসেবে রেখেছে। ওর নাম খলিল। আব্বু? তুমিও না যে কাউকে কাজে রাখো, ওকে কাজে রাখার আগে দেখবে না ওর ব্যবহার কেমন? ও একটা ফাজিল ছেলে। আজকেই কাজে রেখেছি, 2-1 দিন তো আগে কাজ করুক, তারপরে না হয় ব্যবহার দেখা যাবে। তোমাদের যা ভালো মন চাই করো, তবে দেখো ও আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। এই খলিল, তোর কি হয়েছে? হ্যাঁ? না না, কিছু হয়নি। কিছু যদি নাই হয়ে থাকে তো আমি কখন থেকে তোকে ডাকছি, তুই শুনছিস না কেন? আসলে গতকালকে আপনার সাথে রেস্টুরেন্টে খারাপ ব্যবহার করছি, সেই জন্য ভয়ে আছি, না জানি হাতের কাছে পেয়ে কি করে বসেন। ইচ্ছে তো করতেছে তোকে কেটে মরিচ লবণ দিয়ে 8 ঘন্টা রাখি, সেটা আব্বুর জন্য পারলাম না। বললেই হলো, আধা ঘন্টা এভাবে রাখলে মানুষ বেঁচে থাকবে? তোকে বাঁচাতে চেয়েছে কেডা? মনে মনে এই রাজকে চেয়েই বসে আছে, আবার বলে বাঁচাতে চেয়েছি কেডা। আবু দেখেছো, ওর সাথে মনে হয় ভূত আছে, এই কথা বলে আবার এই চুপ করে থাকে। মা, তুই খেয়ে কলেজে যা তো, ওটা আমরা দেখছি পরে। ঠিক আছে, আমার খাওয়া হয়ে গেছে, আমি গেলাম, তোকে তো পরে দেখে নেব হনুমান কা বাচ্চা। নীলা খাবার টেবিল থেকে উঠে রাজকে ঘুষি দেওয়ার জন্য হাত তুলে উপরের কথাটা বলে, তবে না মেরে গাড়ি নিয়ে চলে যায়। এদিকে রাজ বেশ ভয় পেয়েই বলে, বাপরে বাপ, বড্ড বাঁচা বেঁচে গেছি, মনে হচ্ছিল জানটাই বেরিয়ে যাবে। খলিল, ওর কথায় কিছু মনে করিস না, ওই এমনি অনেক রাগী, তবে ওর মনটা অনেক নরম। না সাহেব, আমি কিছুই মনে করিনি, আমি যা করছি সেটার জন্য এটা করা স্বাভাবিক। আচ্ছা কাজ কর, আর ওর সাথে ভালো ব্যবহার করিস, না হলে তোকে কাঁচা চিবিয়ে খাবে। ঠিক আছে সাহেব। তারপরে ওরা সবাই খাবার খেয়ে চলে যায়।
এদিকে রহিম আর রাজ বাকি খাবার ফ্রিজে রেখে বাকি কাজ করে। রাজ বাড়ির চারপাশটা ভালো করে ঘুরে দেখে, যেখানে সন্দেহ লাগে সেটা মার্ক করে রাখে। রাজ 7 দিনের ভেতরে পুরো বাড়ি সবকিছু মাথায় ড্রয়িং করে ফেলে। কোথায় কি আছে সেটা চোখ বন্ধ করে বলে ফেলতে পারবে। এদিকে রাজের সাথে এখনো বনিবনা হয়নি নীলার। এই তো সেদিন বিকেলে নীলা রাজকে বলে, এই খলিল, যা তো আমার জন্য কফি নিয়ে আয়। ঠিক আছে ম্যাডাম, আমি এখন নিয়ে আসতেছি। রাজ দৌড়ে গিয়ে কফি বানিয়ে নিয়ে আসে। নীলার রুমে ঢুকে বলে, ম্যাডাম এই নিন আপনার স্পেশাল গরম গরম কফি। ঠিক আছে, এখানে বসে আমি কফি খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো হলে ভালো, আর যদি ভালো না হয় তাহলে তোর কপালে শনি আছে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। নীলা কফি খাচ্ছে মনের আনন্দে, আর এদিকে রাজ মন ভরে নীলার চাঁদ মুখটা দেখেই চলেছে। রাজ অন্যদিকে তাকাতেই একটা ফটো চোখে পড়ে, যেটার কথা নীলাকে জিজ্ঞেস করে। আচ্ছা ম্যাডাম, আমি যতদূর জানি এই বাড়িতে কোনো ছেলে সন্তান নেই। হ্যাঁ, ঠিকই বলেছিস, এই বাড়িতে আমি একাই সন্তান। তাহলে এই ফটোটাকা, ওটা তো আর আপনার না? ও, ওইটা রাজের ফটো। রাজ আমার জান, ওর জন্যই বেঁচে আছি। সামনে বসে আছি, এত রাগ দেখাচ্ছি, অথচ মনে মনে কত ভালোবাসি। তা তাকে তো কখনো দেখলাম না। গাধা নাকি তুই? ওকে আব্বু ছোটবেলায় মেরে এই শহর ছাড়া করেছে, তাহলে কি করে দেখবি? জানি না ও বেঁচে আছে কিনা মরে গেছে। আপনি তার সম্পর্কে এখন না জেনে এত ভালোবাসেন? ওর জন্যই বেঁচে আছি। যেই দিন শুনবো ও আর নেই, সেই দিন এই নীলা চৌধুরীও এই দুনিয়ায় থাকবে না। আহারে, আপনি ছেলেটাকে এত ভালোবাসেন আর সে আজও আপনার খোঁজ নিতে আসেনি? ওর কপালে তো 7 লাথি দেওয়া উচিত। এই খবরদার, আমার জানের নামে উল্টা পাল্টা কিচ্ছু বলবি না, তাহলে কপালে খারাপই আছে। আরে না ম্যাডাম, আমি তো এমনিই বললাম। আচ্ছা ম্যাডাম, আমি একটা কথা বলি। বল। আমার মনে হয় কি আপনি তার আশা ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করে সুখের সংসার সাজান। সেও হয়তো এমনটাই করেছে। এই তুই বের হ আমার রুম থেকে। ও অন্য মেয়েকে বিয়ে করে সুখে থাকলে থাকবে, আমি মরার আগো পর্যন্ত ওর আশা বুকে নিয়েই বেঁচে থাকবো। দোয়া করি আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে। রাজ উপরের কথাগুলো বলে চোখের পানি মুছে চলে আসে। নীলা ওকে এত ভালোবাসে যেটা কাছে থেকেও বলতে পারছে না, ওই তার রাজ। নীলা, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার পাশে থেকেও বলতে পারছি না আমি তোমার সেই হারিয়ে যাওয়ার রাজ। এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। নীলা রাজের সাথে থেকে থেকে ভালোই ব্যবহার করে, আবার থেকে থেকে খারাপ ব্যবহার করে। একদিন নীলা বসে ল্যাপটপে কাজ করছে, আর রাজ ওর চোখের দিকে তাকিয়ে আছে। নীলা সেটা বুঝতে পেরে বলে, কিরে খলিল, আমি প্রায় দেখি তুই আমার চোখের দিকে তাকিয়ে থাকিস, কারণ কি বলতো? ম্যাডাম, আপনার চোখে কি মায়া আছে সেটাই বোঝার চেষ্টা করি। আপনার ওই হরিণীর চোখের মায়া আমাকে সব সময় আপনার দিকেই টানে। রাজের কথা শেষ হতে না হতেই নীলা খপ করে রাজের শার্টের কলার ধরে বলে, কি বললি তুই? তোর সাহস তো কম না, আমার সম্পর্কে এই কথা বলিস? আরে ম্যাডাম, আমি তো মজা করলাম। দেখ খলিল, তোকে লাস্ট বলে দিলাম, এমন কথা বলবি না। আমার মনে রাজ ছাড়া আর কারোর জায়গা হবে না। আমি ছোট থেকে এই একটা মানুষের নাম আঁকড়ে ধরে বেঁচে আছি, আর সারা জীবন রাজ নামটা নিয়ে থাকতে চাই। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আমি যদি কখনো তাকে সামনে পাই ধরে আপনার কাছে নিয়ে আসবো। তুই পারবি রাজকে আমার কাছে এনে দিতে? আমি তো তাকে চিনি না, তবে যদি কখনো চিনতে পারি তো ধরে নিয়ে আসবো। যা, তুই যদি রাজকে আমার সামনে নিয়ে আসতে পারিস তো সেই দিন তুই যা চাইবি আমি তোকে সেটাই দিব। সত্যি বলছেন তো? হ্যাঁ রে বাবা, সত্যি বলছি। তা আমি যদি সেদিন উল্টো আপনাকেই চেয়ে বসি তাহলে? দেখ খলিল, আমার মটকা গরম করিস না। আমি জানি তুই এমনটা করবি না। তোর প্রতি এতদিনে আমার এইটুকু বিশ্বাস জন্মেছে। আমার প্রতি আপনার এই বিশ্বাসটুকু যেন সারা জীবন থাকে। রাজ উপরের কথাগুলো বলে চলে যায়। পরের দিন বড় সাহেবের থেকে ছুটি নিয়ে রাজ রকির সাথে দেখা করে। বাহ, আমি না আর তুমি মেয়ে নিয়ে মজায় আছো। কি করব বল, ওর সাথে দেখা না করলে আমার ভালোই লাগে না। সেটা না হয় ভালো কথা, তা তুই বিয়ের আগে এই মেয়েকে রুমে নিয়ে এসেছিস কেন?
আরে বাবা, আমরা কি কিছু করেছি নাকি? আমরা তো শুধু একটু কথাই বলছি। মামা, একটা মেয়ে ছেলে এক রুমে থাকলে কিছু করতে হয় না, এমনি এমনি একটা কিছু সৃষ্টি হয়ে যায়। এভাবে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার চেষ্টা। নিধিকে বল তোকে বিয়ে করবে নাকি। এ নিধি, রাজ বলছে তুমি কি আমাকে বিয়ে করবে? না, আমি এখন বিয়ে করতে পারবো না। সে গভীরে যেতে ভালো লাগে আর বিয়ে করতে মন চায় না। যেদিন এই ছোট্ট পেটটা বড় আকার ধারণ করবে সেদিন বুঝবে বিয়ে না করে কত বড় ভুল করেছ। রকি, আমার বিশ্বাস করতে সমস্যা হচ্ছে তুই এমন একটা কাজ করবি। তোকে আমার সাথে নিয়ে আসাটাই ভুল ছিল। আরে মামা, ও যদি এখন আমাকে বিয়ে না করে তাতে এখন আমার কি দোষ? ওই হালা, ও তোকে যখন বিয়ে করতে চাচ্ছে না তখন তুই ওর সর্বনাশ কেন করলি? আসলে মামা, হয়েছে কি, তুই না থাকায় নিধি আমার কাছে এসেছে, তাই নিজেকে আর আটকে রাখতে পারিনি। আমাদের দুজনেরই মত ছিল, আমি একা জোর করিনি। আমি তোকে সত্যি অনেক ভালো ভেবেছিলাম, শেষে তুই এমন বের হলি। সি ভাই, আমি তোদের বিয়ে করে দিচ্ছি, ওকে নিয়ে কক্সবাজার চলে যা। ভাইয়া, আমি এখন বিয়ে করতে পারবো না। বাসার কেউই এই বিয়ে মানবে না। আকাম করার আগে মনে ছিল না পরিবারের কথা? সব সময় থাকতে তো বুঝবা না, যখন পেটে বাচ্চা নিয়ে পরিবারের সম্মান ডোবাবা তখন ভালো হবে। দোস্ত, আমি তো চাই ওকে বিয়ে করতে। তুই চুপ থাক হারামজাদা, কাজটা করছে। ওকে এই রুমে কয়দিন হলো নিয়ে এসেছিস? নিধি ওর বাসায় বলেছে ওর বান্ধবীর সাথে 5 দিনের জন্য ঘুরতে যাচ্ছে, তাই এখানে 5 দিনে হলে আসে। আল্লাহ, এই ছেলে বলে কি? দুইজন অবিবাহিত ছেলে মেয়ে এক রুমে, তারপরে একসাথে। ভাই, তুই সময় থাকতে ওকে বিয়ে কর। ভাইয়া, আপনার কানে কথা যায় না? আমি বললাম তো এখন বিয়ে করতে পারবো না। ঠিক আছে, করো না। যেদিন তোমার উপর থেকে ও আকর্ষণ উঠে যাবে সেদিন বুঝবে কেন বিয়ে করতে বলেছিলাম। সেদিন গলায় কলসি বেঁধে নদীতে ঝাঁপ দেওয়া ছাড়া কোনো গতি থাকবে না, বলে গেলাম। রাজ ওপরের কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। এদিকে রকি নিধিকে বলে, নিধি শোনা, তুমি ওর কথায় কিছু মনে করো না। ও নিজেও কিছু করবে না কারোর সাথে, আবার কেউ কিছু করলেও মানবে না। তোমার বন্ধু একটা পাগল। এই যুগে মানুষ ওইসব করার জন্য কি বিয়ের জন্য বসে থাকে নাকি? ওর কথা বাদ দিয়ে চলো তো, আমরা আমাদের মনের চাহিদা মিটাই। 5 দিন শেষ হয়ে গেলে আর এই সুযোগ পাবো না। চলো, পাগলটার জন্য আমাদের কত সময় নষ্ট হলো। তারপরে ওরা আবার নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে রাজকে একটা মাস হলো দেখতে না পেয়ে রাজের মা বলে, আচ্ছা রাজের আব্বু, তোমার পোলাই কি মানুষ বলো তো? কেন, ও আবার কি করলো? আমার পোলাই তো ভালো মানুষ। ভালো মানুষ না ছাই, একটা মাস হলো এখান থেকে গেছে, অথচ একটা বার এসে আমাদের দেখে যাওয়ার চিন্তাও করেনি। আরে বাবা, ওর কাজ না শেষ হলে কি করে আসবে? ওরও তো মন চায় আমাদের দেখতে। এই তুমি মিথ্যা বলে বলে আমাকে আটকে রাখো। আমি বলেছিলাম আমার ছেলেকে এত দূরে পাঠাবো না। রহিমা, এসব কথা বাদ দিয়ে আমাকে খাবার দাও, খুব ক্ষুধা লেগেছে। শুধু নিজের ক্ষুধার কথাটাই চিন্তা করলে, একটা বার ভাবলেও না আমার ছেলেটা কি খাচ্ছে না খাচ্ছে। আরে বাবা, আমি আগে খেয়ে নিই, তোমার পোলা যখন আসবে তখন তৃপ্তি করে খাওয়াইও। সেটা ছাড়া আর করারই বা কি আছে? আচ্ছা তুমি বসো, আমি খাবার দিচ্ছি। রহিমা বেগম খাবার দিলে রফিক মিয়া খাওয়া শুরু করে। এদিকে রাজ বাসায় ফেরার সময় দেখে নীলা ওর বান্ধবীদের সাথে দাঁড়িয়ে আছে, তবে পাশে কিছু ছেলে ওদের বিরক্ত করতেছে। রাজ সেখানে যেতে নিয়েও না গিয়ে পুলিশকে ফোন করে। সেখানে পাঠিয়ে দূর থেকে দেখে পুলিশ এসে ছেলেগুলোকে উড়াধুরা মারতে মারতে থানায় নিয়ে যায়। নীলা ওদের মাঝে বড় পুলিশ অফিসার নিলয়কে জিজ্ঞেস করে, আচ্ছা নিলয় ভাইয়া, আমরা যে এখানে এই ছেলেগুলোর বিরক্তির শিকার হয়েছি সেটা আপনাদের কে জানালো? আসলে আমাদের কিছুক্ষণ আগে একজন ফোন করে এখানকার বিষয়টা বলে, আর আমরা জলদি চলে আসি। ও নিলয় ভাইয়া, লোকটাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে। ঠিক আছে, সাবধানে থেকো। পুলিশ অফিসার উপরের কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। নিলয় রাজের কাছে আসতেই রাজ নিলয়কে বলে, নিলয়, তুই নীলাকে আমার ব্যাপারে কিছু বলিসনি তো আবার? আরে বন্ধু, আমি কি পাগল যে বলতে যাব? তবে দোস্ত, নীলা তোকে ভীষণ ভালোবাসে। সে আমি জানি, এই তো আর কিছুদিন পরেই দেখা দেবো। আচ্ছা দোস্ত থাক, আর মেয়েটাকে কষ্ট দিস না।
ছোট্ট থেকে তোর আশায় পথ চেয়ে আসে। ঠিক আছে বন্ধু। রাজ নিলয়ের সাথে কথা বলে খুশি মনে বাসায় চলে আসে। রাজকে বাসায় ঢুকতে দেখে রাশিদা বেগম জিজ্ঞেস করে, খলিল, তুই সকাল সকাল কোথায় গেছিলি বলতো? ম্যাডাম আমি স্যারকে বলে একটু বাইরে গেছিলাম, আর আসার সময় বাজার করে আনলাম। ও, আমি আরও তোকে না দেখে চিন্তায় পড়ে গেছিলাম। চিন্তা করতে হবে না ম্যাডাম, এই রাজ কাজ শেষ না করে কোথাও পালায় না, কাজ শেষ করে এই বাড়ি ছাড়বো। কাজ শেষ করে মানে? এই যে ধরেন আপনাদের প্রয়োজনীয় যেই কাজ বাজ আছে সেগুলো আর কি। ও আচ্ছা, খলিল তুই এক কাজ করতো, নীলের কিছু জামা কাপড় রুমে আছে, একটু ধুয়ে দে। ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি যাচ্ছি। রাজ আর সময় নষ্ট না করে নীলার রুমে গিয়ে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে পরিষ্কার করে শুকিয়ে ইস্ত্রি করে সুন্দর করে সাজিয়ে রাখে। নীলা বাসায় এসে খাটের উপরে কাপড়গুলো সাজানো দেখে বলে, আম্মু, আমার কাপড়গুলো এত সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে রেখেছে কে? ও, তোর সব কাপড় খলিল পরিষ্কার করেছে। বাহ, ছেলেটা তো দেখছি বেশ কাজে। ওর কাজ আমার অনেক পছন্দ হয়েছে, ধন্যবাদ। ধীরে ধীরে আমাকেও পছন্দ হবে, সমস্যা নেই। ঠিক আছে ম্যাডাম। এদিকে রাজ রাতে শুয়ে আছে। এমন সময় ওর ফোনে কল আসে। রাজ তাকিয়ে দেখে শফিক সাহেব ফোন করেছে। রাজ তাড়াতাড়ি কলটা রিসিভ করে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাজ, তোমার কাজ কত দূরে গিয়েছে? এই তো স্যার কাজ প্রায় শেষের দিকে, এখন কিন্তু থাবা বসালেই কেল্লা ফতে। যেটা করার তুমি তাড়াতাড়ি করো। এই তো স্যার কাজটা শেষ করতে আমার আর 1 সপ্তাহ লাগবে। আপনি তো আমার সময়ের মাঝে এখনো 20 দিন হাতে আছে। আচ্ছা ঠিক আছে, তোমার যখন যা প্রয়োজন ওই থানার পুলিশকে বললেই পেয়ে যাবে। ধন্যবাদ স্যার, আমার সময় হলে চেয়ে নেব। আরও কিছু কথা বলে ফোন কেটে দেয়। এর মাঝে একদিন বেশ রাত হয়ে যায়, তবু নীলা বাড়িতে ফেরে না। সেটা দেখে রাশিদা বেগম বেশ চিন্তিত। ম্যাডাম আজকে আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? দেখলি খলিল, নীলা সেই সন্ধ্যায় ওর বান্ধবীর জন্মদিনে পার্টিতে গেছে, এখনো ফিরল না। নীলা এত সময় বাইরেই থাকে না, ও ফোনও ধরছে না। এতে চিন্তার কি আছে? মনে হয় নীলা ম্যাডাম বান্ধবীর বাসায় থেকেছে। না রে, এমন না, কেননা নীলা কোথাও থাকলে আমাদের আগে থেকেই জানিয়ে দেয়। আমার মনে হচ্ছে ওর কোনো বিপদ হয়েছে। তোর বড় সাহেবও বাসায় নেই, কি করবো এখন? ম্যাডাম আমি কি একটু এগিয়ে গিয়ে দেখবো নাকি? তুই কি পারবি সেখানে যেতে? আপনি ঠিকানাটা দিন, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, এই সেখানে গিয়ে দেখ নীলার কোনো সমস্যা আছে নাকি। ঠিক আছে ম্যাডাম, আমি এখনই যাচ্ছি। রাজ ঠিকানা নিয়ে বেরিয়ে পড়ে। নীলয়কে ফোন করে সিভিল বেশে বাইক নিয়ে আসতে বলে। নীলয় রাস্তা থেকে রাজকে তুলে নিয়ে ঠিকানা অনুযায়ী চলে আসে। বন্ধু, এটা তো ডান্স ক্লাব। ম্যাডাম যে বললো নীলা তার বান্ধবীর বাসায় গেছে, মনে হয় কিছু গরমের আছে। আমরা তো সেটাই মনে হচ্ছে। চল ভিতরে গিয়ে দেখি কি ঘটেছে। চল, আর মুখে মাস্ক পরে নে। দুজনে মুখে মাস্ক পরে ভেতরে প্রবেশ করে। রাজ সব জায়গায় খুঁজে দেখে নীলা কোথাও নেই। এক পাশ থেকে রাজের কানে ভেসে আসে কেউ একজন বলছে মেয়েটা হেব্বি। রাজ তাড়াতাড়ি সেখানে গিয়ে দেখে নীলা বিছানায় শুয়ে আছে, আর একটা ছেলে ওকে ধরার চেষ্টা করতেছে, তবে নীলা ধরতে দিচ্ছে না। নীলা নেশায় পুরোই মাতাল হয়ে আছে। রাজ গিয়ে ছেলেটার বুক বরাবর একটা লাথি দিতেই খেল খতম। নীলয় ছেলেটাকে সামনে নিয়ে বাইরে যায়। এদিকে রাজ নীলাকে ওর শরীরে থাকা মোটা জ্যাকেট পরিয়ে দেয়। রাজ নীলাকে ধরতে গেলে নীলা বলে, দেখ, তোরা আমাকে স্পর্শ করিস না। এই দেহটা আমি আমার রাজের জন্য যত্নে রেখেছি, প্লিজ আমাকে ছেড়ে দে। আহারে, নেশায় পুরো মাতাল, তবু আমাকে ভুলতে পারিনি। শোনার কয়েকটা দিন পরেই আমি তোমার জালে ধরা দেব। রাজ আর কিছু না বলে নীলাকে কোলে নিয়ে বাইরে চলে আসে। রাজকে আসতে দেখে নীলয় বলে, দোস্ত, এই ছেলেগুলো সেদিনের, আজকে নীলাকে ফাঁদে ফেলে সর্বনাশ করতে চেয়েছিল। মামা ওরা তো জানে না নীলার শরীরে একটা দাগ দিতে হলে আমার শরীরে দাগ দিতে হবে। এখন চল বাসায় যাওয়া যাক। বাকিগুলোকে আমি পুলিশ ডেকে পাঠিয়ে দিয়েছি। মামা তুই একটু আস্তে বাইক চালিয়ে আসিস, এমনিতেই জ্ঞান ফিলে আমার গালে তবলা বাজাতেও পারে। এমনিতেই ভাবির যে রাগ, পুরাই শরীর ভর্তি কারেন। ফালতু কথা বলিস না, সম্পর্কে তোর ভাবি হয় কিন্তু। আমি ওকে সেই ছোট্ট থেকে ভাবির নজরেই দেখি। তুই তো শালা ওকে এখনো আমার ভাবি বানাস না। এ মামা এখানে একটু থামা তো। এখানে কোনো আবার থামবো? যা ভাই একটু লেবুর শরবত নিয়ে আয়। নীলার যে অবস্থা, এই অবস্থায় বাসা নিয়ে গেলে সবাই কি ভাববে?
রাজের কথা শুনে নিলয় গিয়ে 2 গ্লাস লেবুর শরবত নিয়ে আসে। রাজ পাইপ দিয়ে অনেক কষ্টে নীলাকে খাইয়ে দেয়। নীলা খাচ্ছে আর বলছে, কি খাওয়াচ্ছ? আমি খাবো না। না খেলে তোমার এই মাতলামোর ভাব কাটবে না। আমি মাতাল না, আমি ভালোই আছি। তুমি কেডা? এ নিলয় শোন, সে কি বলে, সে নাকি মাতাল না, অথচ আমাকেই চেনে না। ভাই তুই চল তো। নিলয় ভাইয়া, আপনার বন্ধুকে বলে দিবেন এদের কে যেন শাস্তি দেয়। ওদের কত বড় সাহস আমার শরীরে হাত দিতে চায়। আচ্ছা ভাবি, বলবো এখন বাসায় চলেন। না, যাব না। আজকে সারা রাত আমি এখানে থাকবো। না মামা, এবার হলো। ভাবিকে নিয়ে সারা রাত রাস্তায় থাকো। কে কার ভাবি? না কিছু না। আচ্ছা নীলা চল, আমরা সবাই যাই। সবাই খারাপ বলবে এখানে থাকলে। না, কেউ কিচ্ছু বলবে না। খলিল তো আমার সাথেই আছে। নীলা একা একাই ঘুরছে আর নেশায় আবল তাবল বলছে। রাজ জোর করে নীলাকে নিয়ে আসে বাইক থেকে নেমে। মামা তুই তাহলে যা, এত রাতে তোকে অনেক কষ্ট দিলাম। ভাগ্যিস ভাবি ঘুমিয়ে গেছে, না হলে অবস্থা খারাপ করে ফেলতো। আরে মামা, সবটাই সহ্য করতে হবে। মাল খেয়ে পড়ে মাতাল হয়ে গেছে। আমি বুঝি না এই সাইপাস খেয়ে এরা কি শান্তি পায়। সেটা এই নেশাখোররাই ভালো জানে। আচ্ছা মামা থাক, আমি গেলাম। গুড নাইট। ওকে মামা, গুড নাইট। নিলয় চলে গেলে রাজ নীলাকে কোলে নিয়ে বাসার ভেতরে চলে আসে। সবাই ঘুমিয়ে পড়েছে। রাজ নীলাকে ওর রুমে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে রাশিদা বেগমকে ডেকে বলে, ম্যাডাম এখন নীলা ম্যাডামের পোশাক পরিবর্তন করে দিন। যেই অবস্থা করেছে, ছি, আমার মেয়ে এমন হচ্ছে ভাবতেই পারছি না। ম্যাডাম খারাপ ভাববেন না, এটা তাকে একটা চক্রে ফাঁসানো হয়েছিল। আচ্ছা তুমি না থাকলে আমার মেয়েটা না জানি কি হতো। কিছু হয়নি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। রাজ উপরে কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে রাশিদা বেগম মেয়ের পোশাক পরিবর্তন করে দিয়ে অন্য পোশাক পরিয়ে শরীরে কম্বল ছড়িয়ে দিয়ে রুমে চলে আসে। সকালে নীলার ঘুম ভাঙলে বুঝতে পারে মাথাটা বেশ ঝিমঝিম করছে। তবে নীলার একটা বিষয় মিলছে না, ও ওখান থেকে এখানে কি করে আসলো। নীলা শরীরের দিকে তাকে আরো অবাক হয়। নীলা ওর আম্মুকে দেখে বলে, আম্মু, আমি বাড়িতে কিভাবে আসলাম? আমি না ডান্স ক্লাবে ছিলাম। আর আমার এই পোশাক কে পরিবর্তন করেছে বলো? তুই না আমাকে বলেছিলি বান্ধবী বাসায় যাচ্ছিস, তোর ডান্স ক্লাবে কিভাবে গেলে? আসলে মা, আমি ডান্স ক্লাবে গিয়েছিলাম, বান্ধবী ফাঁকি দিয়ে নিয়ে গেছিল। তুই কেন বুঝিস না আমাদের শত্রুর অভাব নেই? তোর যদি কিছু হয়ে যেত আমরা সহজে মুখ দেখাতে পারতাম। এসব বাদ দিয়ে আমি যেটা জানতে চেয়েছি তুমি সেটা বলো। তুই বাড়ি ফিরছিস না বলেই খলিলকে পাঠিয়েছিলাম, ও তোকে বাসায় নিয়ে এসেছে। আমি তোর কাপড় পরিবর্তন করিয়েছি। কি? খলিল আমাকে ওদের হাত থেকে নিয়ে এসেছে? ওদের হাত থেকে মানে? কিছু না মা, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। মাথাটা বেশ ঝিমঝিম করতেছে। আচ্ছা ঠিক আছে। নীলার মা চলে যাবার পরে নীলা ওয়াশরুমে গিয়ে ভাবতে থাকে, ও আমাকে ওদের হাত থেকে কিভাবে ছাড়িয়ে আনলো। আমার কেন জানি খলিলের উপর সন্দেহ হচ্ছে। খলিল কি অন্য কেউ? না, এ আমি কি ভাবছি, ও আমাদের কাজের লোক। এদিকে ফরিদ অফিসে যেতে নিলে ফারজানা কাছে এসে বলে, আব্বা তোমার সাথে কথা বলতে চেয়েছে, তার রুমে গিয়ে ঘুরে আসো। ঠিক আছে, আমি ঘুরে আসতেছি। ফরিদ বাবার রুমে গিয়ে দেখে রাজের নানা মেয়ের ফটো নিয়ে কথা বলতেছে। আব্বা, আপনি আমাকে ডেকেছেন? আরে বাবা, বৌমাকে বলছি তোর সাথে আমার কিছু কথা আছে। তাহলে বলো, কি বলতে চাও? আর কত এভাবে মেয়ে হারা হয়ে থাকবো? ওদের কি কখনো দেখা পাবো না? আমি তো আর চেষ্টা কম করছি না, আপার দেখা কোথাও পাচ্ছি না, জানি না ওরা কোথায় আছে। সেদিন আমার ভুলের কারণে আমি মেয়ে হারা হলাম। বাবা তুমি চিন্তা করো না, আপা একদিন আমাদের কাছে ঠিকই ফিরে আসবে। এই চাই না হয়। আর শোন, আমি আমার মেয়ের জন্য কিছু টাকা মসজিদে দিতে চাই, কি বলিস? তুমি এই কথা বলার আগে আমি কালকে মসজিদে 1 লাখ টাকা দিয়েছি আপার নামে। ভালো করেছিস। আচ্ছা অফিসে যা তাহলে। তারপরে ফরিদ সাহেব বাপের রুম থেকে বেরিয়ে আসে। আব্বা কি বললো? ওই তো আপার কথা বললো। আচ্ছা, আপা দেখতে কেমন ছিল? আমার আপা দেখতে সুন্দর ছিল, তবে আপা পড়াশোনা করেনি।
আমাকে দেখাশোনা আপাই বেশি করছে। এখন তারা কোথায় আছে কে জানে। কেউ তাদের কথা বলতে পারে না। আমি আমাদের সব আত্মীয়র কাছে খোঁজ রেখেছি, কারো চোখেই পড়ে না ওদের। এখন আল্লাহ জানে কবে ওদের সাথে আমাদের দেখা হবে। আমি তো আর আপাকে দেখিনি। আমার বোনের চেহারা আমার সাথে অনেকটাই মিল আছে, আর অনেক সুন্দর। এভাবে ওদের আরো অনেক কথা হয়। দেখতে দেখতে এক সপ্তাহ পার হয়ে যায়। একদিন দুপুরে রাজ সবাইকে কফি দেয়। সবাই বসে কফি খাচ্ছে। এমন সময় বাড়িতে পুলিশ সহ আরো অনেক অফিসার আসে। নীলা নিলয়কে দেখে বলে, নীলয় ভাইয়া, আপনি হঠাৎ আমাদের বাড়িতে এত মানুষ নিয়ে আসলেন যে? আসলে নীলা, তোমাদের বাড়িতে এরা সার্চ করবে। আমাদের কাছে ইনফরমেশন আছে তোমরা বাবার অবৈধ টাকা বাড়িতে আছে। নীলয় ভাইয়া, তোমার মাথা ঠিক আছে? কি বলছো এসব? আরে বাবা, আমার মাথা ঠিকই আছে। তোমাদের বাড়িতে সব টাকা পয়সা সোনাদানা সব কোথায় আছে সেটাও ইনকাম ট্যাক্সের অফিসার রাজ জানে। রাজ মানে? এই মিশনটা যার হাতে পড়েছে তার নাম রাজ। অফিসার, আমি আপনার উপরে কথা বলতেছি, আপনারা চলে যান। স্যার, কাজ হবে না। এনারা হাইকোর্ট থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে এই বাড়িতে এসেছে। এই যে দেখেন তার কপি। কিন্তু আমি এটা বুঝলাম না, আমার বাড়িতে এসব আছে বলল কে? আমরা সঠিক খবর পেয়েই এসেছি। এখন এটাই ভালো হবে, ওনাদের কাজ ওনাদের করতে দিন। আচ্ছা, আপনাদের যেহেতু আমাদের সন্দেহ হচ্ছে তো সব সার্চ করেন। না, কি বলিস তুই? এই অফিসার, আপনি ভালোই ভালোই এখান থেকে যাবেন নাকি আমি অন্য পদক্ষেপ গ্রহণ করব? বড় সাহেবের কথার জবাবে নিলয় কিছু বলতে যাবে, তার আগেই খাবার টেবিলে প্লেট পরিষ্কার করতে করতে রাজ বলে ওঠে, ওনারা আপনার বাড়ি সার্চ না করে কোথাও যাবে না। আপনার যা খুশি করতে মন চায় করেন। রাজের কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। আর উপস্থিত সবাই রাজকে সালাম দিতে দেখে নীলা যেন আরো বেশি অবাক হয়। আর অবাক হবেই না কেন, যে ছেলেটা তাদের বাড়িতে কাজ করে সেই এই কথা বলতেছে। খলিল, তুই কি বলছিস? মাথা ঠিক আছে তো? তার মাথা ঠিকই আছে। মাথা ঠিক নেই শুধু আপনার। আপনার কথার মানে তো বুঝলাম না। আপনারা যাকে খলিল বলে জানেন, সে আসলে খলিল না, সে হলো। সে তাহলে কে অফিসার? নীলয় ভাইয়া, খলিল তাহলে কে? ওর পরিচয় কি? উনি হচ্ছেন ইনকাম ট্যাক্স অফিসার মিস্টার রাজ, যিনি এই কেসের দায়িত্বে তোমাদের বাড়িতে কাজের লোক হয়ে আসে। ওরে বাপরে, সে এত বড় অফিসার হয়ে আমাদের বাড়িতে সাধারণ কর্মচারী হয়ে থেকেছে, আমরা বুঝতেই পারিনি। তার কাজটাই যে এমন, সহজে কেউ তাকে চিনতে বা বুঝতে পারে না। যেমন তোমার এত কাছে থাকার পরেও ওকে তুমি বুঝতে পারোনি কে ও। মানে ওর কি আরো পরিচয় আছে? আছে তো। আমার বন্ধু রাজ, যাকে তোমার বাবা তোমাকে ভালোবাসার অপরাধে এই শহর ছাড়া করেছিল। এটা সেই রাজ যে আজও তোমার ভালোবাসা বুকে নিয়ে বেঁচে আছে। নীলা নিলয়ের কথা শুনে রাজের দিকে তাকিয়ে দু চোখের পানি অঝরে ছেড়ে দেয়। নীলার বিশ্বাস হচ্ছে না এভাবে রাজকে দেখতে পাবে। নীলা রাজের সাথে কথা না বলে দৌড়ে রুমে চলে যায়। যেটা দেখে নিলয় রাজকে বলে, বন্ধু, আমরা এই দিকটা দেখছি, তুই তোর দিকটা দেখ। যা শীঘ্রই লোহা গরম আছে, হাতুড়ি মারলেই সোজা হয়ে যাবে। মজা নাও। হ্যাঁ, এই আপনারা এই জায়গায় তদন্ত করেন, এখানে সব কিছু উল্লেখ আছে, আমি বাকিটা দেখছি। রাজ উপরের কথাগুলো বলে দৌড়ে নীলার রুমের সামনে চলে আসে। নীলা বিছানায় শুয়ে কান্না করতেছে। রাজ সেটা দেখেও রুমে প্রবেশ না করে বাইরে দাঁড়িয়ে বলে, এভাবে বাইরে দাঁড়িয়ে রাখবে নাকি ভিতরে আসতে বলবে? রাজের কথা শুনে নীলা চোখের জল মুছে ফেলে, তবে কিছুই বলে না। রাজ আবারও বলে, যদি ভেতরে আসার অনুমতি না দাও তো দাঁড়িয়ে থেকে কি করব? চলে যাচ্ছি তাহলে। যাও না। না করেছে কে? তুমি তো সবসময় নিজের স্বার্থের কথাই চিন্তা করেছো। আমি আমার কথা চিন্তা করলে তোমার কাছে কি ফিরে আসতাম নাকি? তোমাকে ভালোবাসি বলেই সেই কক্সবাজার থেকে ছুটে এসেছি। এখানে এসেছো আমার বাবার কালো টাকার পাহাড় ধ্বংস করতে। আমার টানে তুমি থোড়াই এসেছো। সরি, এই যে দেখো কানে ধরেছি। সরি বললেই কি সব শেষ হয়ে যায়? একটা মেয়ে এতটা বছর তোমার অপেক্ষায় পথ চেয়ে বসে আছে, আর তুমি পাশে থেকেও তাকে কষ্ট দিয়ে গেছো।
কি করব বলো? আইনের কাছে আমার হাত বাঁধা ছিল। আমি তোমার কাছে আমার পরিচয় দিলে তো আগেই ধরা পড়ে যেতাম। তোমার শত্রুতা ছিল আমার বাপের সাথে, আমার সাথে তো নয়। তাহলে আমাকে কেন কষ্ট দিলে? তোমার কোনো অধিকার ছিল আমাকে এইভাবে কষ্ট দেওয়ার? দেখো, আমি মানছি তোমাকে কষ্ট দেওয়াটা আমার ভুল হয়েছে। আমি তোমার পাশে থেকেও কখনো বলতে পারিনি, এ পাগলি আমি যে তোমার সেই ছোট্ট রাস। তুমি জানো, আমি তোমার কথা ভেবে প্রতিটা রাত পার করেছি। ওই পালিশের দিকে তাকিয়ে দেখো, চোখের পানিতে কালো হয়ে গেছে। দেখো, আমি এই বাড়িতে 2 মাস হলো আছি, তোমার সব কিছু আমার জানা আছে। তুমি পারো শুধু আমাকে কষ্ট দেওয়া। তুমি আমাকে ডাক্তার বানাতে চেয়েছিলেই বলে আমি ডাক্তারি লাইনে পড়ি। জানি আমি, জান বুকের বাম পাশটা কেমন খালি খালি লাগছে। তো আমি কি করব? নীলা রাগ দেখিয়ে অন্যদিকে ঘুরে উপরের কথাগুলো বলে রাজ নীলার পেছনে গিয়ে আলতো করে জড়িয়ে ধরে বলে, এই মাথাটা আমার বুকে রাখলে কিন্তু খালি জায়গাটা পূরণ হয়ে যেত। যাও তুমি এখান থেকে। আমি কোনো কাজের লোককে বুকে জড়াবো না। আমি কাজের লোক কিনা সেটা তোমার বাপে ভালো করেই টের পাবে কিছু সময় পরে। তুমি তো এসেছো আমার বাপকে পথের ফকির বানাতে, আমি তো এসব বুঝি। যেদিন আমার বাবা মাকে অপমান করে শহর ছাড়া করেছিল সেদিন দেখো নি? আমি কিছু করতে পারিনি, আমাকে আটকে রেখেছিল। দেখো নীলা, আমি অন ডিউটিতে আছি, তুমি বুকে জড়ালে বলো না, হলে গেলাম। আমি উপরের কথাগুলো বলে চলে যেতে নীলে দৌড়ে আমাকে জড়িয়ে ধরে বুকে কিল ঘুষি দিতে থাকে। আমিও নীলাকে জড়িয়ে নেই পরম মমতার বুকের মাঝে। আর কখনো ছেড়ে যাবে না তো বলো? তোমার বাপ বাধা দিলেও কখনো তোমাকে আমার কাছ থেকে দূরে সরাতে পারবে না। হাপু তো আমাকে তোমার সাথে বিয়ে দিবেই না। তোমার বাপের কাছে তোমাকে চাইবে কারা? তার মানে তুমি আমাকে বিয়ে করবেই না? এটা শুধু মন ভোলানো ভালোবাসা? আরে পাগলি, বিয়ে করবো না কখন বললাম? আমি তোমাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবো, তবুও তোমার বাপের কাছে তোমার হাত চাইবো না। চলো নিচে গিয়ে দেখি তোমার লোকজন কত সোনা আর টাকা খুঁজে পেল। সবাই খুঁজে পেয়েছে, আমি বলেছি তাদের কোথায় কি আছে। তারপর ওরা দুজনে নিচে চলে আসে। নীলাকে রাজের সাথে দেখে রহমান সাহেব বলে, নীলা, তুই কি আসলে আমার মেয়ে? যেই ছেলের বাপের সম্মান নিয়ে টানাটানি করতেছে তাকে তুই বুকে টেনে নিলি? আব্বু, তুমি সারা জীবন কালো টাকার পাহাড় গড়েছো, রাজ সেই টাকার হিসেব নিচ্ছে, এতে তার দোষ কি বলো? ও টাকার হিসেব করে সমস্যা নাই, তুই ওর থেকে দূরে সরে আয়। আমি বেঁচে থাকতে ওর সাথে তোর বিয়ে দিব না। ভুলে যাস না, ওর বাপ মা আমাদের বাড়ির কাজের লোক ছিল। সেটা আমি মনে করতে চাই না, আর আমরা পালিয়ে বিয়ে করব। তাই তোমার দোয়া আশীর্বাদের কোনো প্রশ্নই ওঠে না। নীলা, বাপের সাথে কেউ এইভাবে কথা বলে? হ্যাঁ, যেই বাপ মেয়ের সুখের কথা ভাবে না, তার সাথে আবার কিভাবে কথা বলবো? আমিও দেখব আমি বেঁচে থাকতে তোদের কি করে বিয়ে হয়। সমস্যা নেই হবু শ্বশুর আব্বা, আপনি জেলে যাবার পরেই আমরা ধুমধাম করে বিয়ে করব। এই শহরের অন্যতম ধনী রহমান চৌধুরীকে জেলে দিবে এমন মানুষ এই শহরে আছে রে? আরে হবু শ্বশুর আব্বা, অন্যকে কেন খুঁজতে যাব? আপনার চোখের সামনেই তো আমি দাঁড়িয়ে আছি, যে হাতের ইশারায় আপনাকে জেলে ভরতে পারে। রাজের এমন কথা শুনে নিলয় কাছে এসে বলে, স্যার এসব বাদ দিয়ে সব কিছু দেখেন ঠিক আছে কিনা। তোমরা সবকিছুই খুঁজে বের করছো, তবে এই পুকুরে যে তিমি মাছ আছে সেটা দেখেছো? ওখানে কিছুই নাই, শুধু কয়েক বস্তা মাছের খাবার রাখা আছে। আহারে, আমার শ্বশুরের প্রতি তোমাদের এত কেন দরদ? হ্যাঁ, ওই পুকুরে এই মাছের জন্য রাখা খাদ্যের বস্তাগুলো সব টাকার বস্তা। আজ মেয়ের জন্য আমাকে পথের ফকির হতে হচ্ছে। শালাই খুঁজে খুঁজে সব টাকার সন্ধান করেছে। রাজ, ওইগুলো আসলেই মাছের খাদ্য। নীলা, তুমি শুনেছো তোমার বাপে কি বলে? আমি রাতে বস্তা খুলে খুলে দেখেছি সবগুলো টাকা ভর্তি। আপু, তুমি এত খারাপ? এত টাকার তো আমাদের দরকার ছিল না। সৎ পথে যা কামাই করতে সেটা দিয়ে আমাদের হয়ে যেত। মাসখানেক পরে পেরেই যে আব্বু আমার নতুন গাড়ি লাগবে, সেগুলা কোন থেকে আসে? তুমি এনে না দিলে কি আর আমি জোর করতে পারতাম? তুমি বেশি বেশি টাকা দিয়ে হাত বড় করেছো। ওই বেশিটাকে এভাবেই কামাই করেছি। তোর জন্য রাজের সাথে শত্রুতা না হলে আজ এই দিন দেখতে হতো না। অপরাধ করেছো, সাজা তো ভোগ করতেই হবে। নিলয়, দেখেছো সবগুলোই টাকা। স্যার,
আপনার মাথায় আসলেই মাল আছে? না হলে পানির গভীর থেকেই টাকার বস্তা খুঁজে বের করা কি চারটিখানি কথা? মাথায় মাল আছে বলেই তো আজ টাকার কুমিরের মেয়ের সাথে প্রেম করার সাহস করেছি। এখন সব কিছু নিয়ে চলো। জান, আমার আব্বুকে একটু ভেবে চিন্তে শাস্তি দিলে হয় না? না, সে কি আমার সাথে কম করেছে নাকি? ইস, আমার পিঠে এখনো মায়ের দাগগুলো আছেই মনে হয়। নিলয় সবাইকে নিয়ে সব টাকা পয়সা সোনা দানা নিয়ে যায়, সাথে শত প্রকার জমি জমার কাগজপত্র ছিল, সব নিয়ে যায়। এদিকে রাজ যাওয়ার সময় বলে, এই যে হবু শ্বশুর আব্বা, কাগজটা রাখেন। সময় মতো কোর্টে হাজিরা না দিলে পুলিশ কোমরে রশি বেঁধে নিয়ে যাবে। জামাই, আমাদের প্রতি একটু দয়া করো। সব তো নিয়েই গেলে, মানুষটাকে মাফ করে দাও। বাহ, এক ধাক্কায় জামাই বলে ফেললেন। কি এবার টাকা আসে, যদি একটাবার খোঁজ নিয়ে দেখতেন তাহলে আজ এমন দিন দেখতে হতো না। এখন ভুল যখন হয়ে গেছে তখন আর বলে কি লাভ? তুমি একটা কিছু করো। কিছু করা বলতে আমি আমার ভালোবাসার মানুষটাকে এখান থেকেই নিয়ে যেতে পারি, তাছাড়া কিছুই করতে পারবো না। তবে হ্যাঁ, আপনাদের জন্য গাছতলা একটা পলিথিন দিয়ে ঘর বানিয়ে দিতে পারি। বলতে পারেন মেয়ে জামাইয়ের পক্ষ থেকে উপহার। এভাবে বলো না, আমার বাবা মা তো। আমার বুঝি কষ্ট হয় না এসব শুনে? আমার যে করার কিছু নেই সোনা, তোমার বাপ যে কর্ম করছে আজ তারই ফল পাচ্ছে। এখন তুমি আমার সাথে যাবে না থাকবে? তোমাকে যতই ভালোবাসি না কেন, বাবার বাড়ি ছেড়ে এভাবে বিয়ে না করে তো আর তোমার হাত ধরে যেতে পারি না। তাও ঠিক। আচ্ছা, আমি কি তাহলে এখানে আমার বাবা মাকে পাঠাবো? পাঠিয়ে কি লাভ? আব্বাই তো কইল সে বাচ্চা থাকতে আমার হাত তোমার হাতে তুইলা দিবে না। ঠিক আছে, তাহলে তুমি থাকো। তোমার বাপকে জেলে ভরার পরেই আমি তোমাকে নিতে আসবো। আচ্ছা সোনা, আজকে তাহলে আসি। সোনা। রাজ নীলার করা ফ্লাইং কিসটা বুকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে নিয়ে আবার চলে আসে, যেটা দেখে রহমান সাহেব বলে, তুই আবার কেন আসলি? আমি এখানে 2 মাস কাজ করছি, তো মাসে 8,000 টাকা করে হলে 16,000 টাকা হয়। আপনি আমাকে 15,000 টাকা দিয়ে দেন, চলে যাই। তুই আমার বাড়িতে থেকে আমার হোগায় বাস দিয়ে আবার বেতন চাচ্ছিস? বাসটা আপনার পাওনা ছিল, পেয়ে গেছেন। এখন টাকাটা আমার পাওনা, আমাকে দিয়ে দিন। রাজ তো ঠিকই বলেছে, ও কাজ করেছে, ওর পাওনা টাকা তো দিতেই হবে। আমার কাছে কি টাকা আছে যে ওকে টাকা দিব? যত জায়গায় টাকা লুকানো ছিল ও সব জায়গায় তছনছ করে টাকা বের করেছে। এখন বিষ খাবার মতো টাকা নেই আমার কাছে, তুমি বলছো ওকে টাকা দিতে? টাকা নেই তো কি করবে? নিয়ম অনুযায়ী ওকে তো টাকা দিতেই হবে। কষ্ট করে কাজ করেছে বেচারা। ও তো কষ্ট করে কাজ করেনি, বরং কষ্ট করে আমার জন্য বাস জোগাড় করেছে। আর আমি বাপ মায়ের অপমানের প্রতিশোধ যে এভাবে নিবে বুঝতে পারিনি। বলেছিলাম না, ছোট্টবেলায় যাওয়ার কালে ফিরে আসবো বড় হয়ে আপনার মেয়েকে নেওয়ার জন্য। সেদিন খুব পস্তাতে হবে। সেদিনের ছোট্ট ছেলেটার কথার বুলি যা যেভাবে বুলেট হয়ে আমাকে বুকে আঘাত করবে বুঝতে পারিনি। এখন বুঝতে পারলেন তো রাজ কি জিনিস? হাড়ে হাড়ে টের পাচ্ছি। ওই তুই যা তো, আমার কাছে টাকা নেই। আগে নিলে তাও হতো। টাকা যখন নেই তাহলে কাজের লোকের কাছে মাপ চান, টাকা দিতে পারবেন না বলে? আমি তোর কাছে মাপ চাইতে পারবো না। আর কোনো অপশন থাকলে সেটা বল। দেখুন হবু শ্বশুর আব্বা, ইসলামে আছে শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে তার মজুরি পরিশোধ করতে হবে। আপনি 2 মাস পরেও মজুরি দিতে পারছেন না। এখন আপনার কাছে টাকা না থাকায় যে কোনো জিনিস দিয়ে আমার মজুরি পরিশোধ করতে পারেন। রাজ, তুমি বলো, কোন জিনিস নিলে আমাদের ঋণ পরিশোধ হবে? আমাকে দেবার মতো আপনার বাড়িতে তো তেমন কিছু নেই, তবে একটা জিনিস দিলে ঋণ পরিশোধ হতে পারে। হ্যাঁ, তোর যা মন চায় আমার বাড়ি থেকে নিয়ে যা, তাও আমি তোর কাছে ঋণ থাকতে চাই না। কেন? এই যে আপনার মেয়ে আছে না, নীলাকে আমার হাতে তুলে দিলেই আপনার ঋণ শোধ। কি জিনিস সেটা বল। কেন? এই যে আপনার মেয়ে নীলা আছে না, নীলাকে আমার হাতে তুলে দিলে আপনার ঋণ শোধ। রাজ, তুই নিজেকে খুব চালাক ভাবিস তাই না? তোর কি মনে হয় আমি তোর ঋণ পরিশোধ করার জন্য আমার মেয়েকে তোর হাতে তুলে দেব? সেই আশা তোর জীবনেও পূরণ হবে না। আব্বু, আমাকে ওর হাতে তুলে দাও। আমিও চাই না তুমি ওর মতো সামান্য কাজের লোকের কাছে ঋণী হয়ে থাকো। হ্যাঁ, কি আর করার, মেয়েকে ওর হাতে তুলে দিয়েই ঘাড় থেকে ঋণের বোঝা নামিয়ে ফেলো। দরকার হলে আমি আমার শরীরের রক্ত বিক্রি করেও টাকা দিব, তবুও ওর সাথে আমার মেয়ের বিয়ে দিব না। ঠিক আছে, আপনি ঋণ নিয়েই থাকেন। আমরা তো আজ না হয় কাল পালিয়ে বিয়ে করবই। সে দেখা যাবে কি করে তোদের বিয়ে হয়। তা আমাদের এই বাড়ি কবে ছাড়তে হবে বলে যা। এখানে যেহেতু আমার হবু বউ থাকে, সেহেতু তার বাড়ি ছাড়া হওয়াটা কেমন দেখায়?
আমি পলিথিন দিয়ে ঘর বানিয়ে দেওয়ার আগ পর্যন্ত আপনারা এখানেই থাকেন, কেমন? আসি হবু শ্বশুর আব্বা, আসসালামু আলাইকুম। রাজ উপরের কথাগুলো বলে নীলাকে চোখ টিপ দিয়ে চলে যায়। এদিকে নীলা আর নীলার মা মুখ টিপে হাসতে থাকে, যেটা দেখে রহমান সাহেব বলে, হাসো, বেশি করে হাসো। আজকে তো মেয়ে আর মেয়ের মায়ের আনন্দের দিন। সরকারি চাকরি করে নেওয়া জামাই পেয়েছো, তাও আবার ইনকাম ট্যাক্স অফিসার। আব্বু, তুমি রাজকে আমার জামাই হিসেবে মেনে নিলেই কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায়। হ্যাঁ, তুমি রাজের কাছে একবার সরি বললেই কিন্তু শাস্তি অনেকটা কমে যাবে। ওর ওই জেল থেকে বের হতে আমার 1 মিনিটও সময় লাগবে না। তোমরা শুধু দেখো কি থেকে কি হয়। আব্বু, আমিও দেখতে চাই শ্বশুর বনাম মেয়ের জামাইয়ের মাঝে কে যেতে। এভাবে ওদের মাঝে আরো অনেক কথা হয়। এদিকে রাজ বাসায় এসে ওর স্যারকে সবকিছু খুলে বলে, রাজ, আমার বিশ্বাস ছিল তুমি এই কাজটা করতে পারবে। স্যার, ওনার সব কিছু আমরা জব্দ করছি, এখন ওর শাস্তি যেন একটু কম হয় সেই ব্যবস্থা করেন। হাজার হলো আমার হবু শ্বশুর বলে কথা। সমস্যা নেই, আমি সেই দিকটা দেখব। ধন্যবাদ স্যার। রাজ আরো কিছু কথা বলে বাসায় এসে দেখে রকি বারান্দায় মনমরা হয়ে বসে আছে। রাজ সেখানে গিয়ে বলে, কিরে রকি, তোর আনন্দে ভরা মুখটা এত মলিন কেন? নিধি কোথায় গেছে? দোস্ত, একটা তো ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে বল। নিধির ভাই কিভাবে জানতে পারছে নিধি এখানে আমার সাথে আছে? সে এসে আমাকে মেরে তার বোনকে নিয়ে গেছে, সাথে এটাও বলে গেছে 24 ঘন্টার মধ্যে নিধির বিয়ে অন্য জায়গায় দিবে। দেখ, তাতে তো সমস্যা কি? তুই তো যেটা চাও সেটা পেয়ে গেছিস, আর তো কিছু বাকি রাখিস নি। রাজের কথা শুনে রকি যেই কথাটা বলে সেটা শুনে রাজ হাসবে না কাঁদবে ভেবে পায় না। রকির বলা কথাটা হলো,